देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। কবুল কবুল কবুল। কাজী সাহেব বিয়ের আসরে এসে দাঁড়াতেই আইয়ু কবুল বলে ফেলল। ওর এহেন কাণ্ডে উপস্থিত সকলে হতবাক হয়ে গেছে। বেগম হতভম্ব হয়ে তাকিয়ে আছে আইয়ুর দিকে। ও বিড়বিড় করে নিজেই বলল, কি বিয়ে পাগল মেয়ে রে বাবা, না জানি ভবিষ্যতে আমার জন্য কি কি অপেক্ষা করছে। আল্লাহ আমাকে রক্ষা করো। মা গো, আমি তো এখনো বিয়ে পড়ানো শুরুই করিনি, তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে মা। প্রাথমিক বিস্ময় কাটিয়ে কাজী সাহেব বললেন কথাটা। হুজুর, আমি আমার হবু শ্বশুরের নাম, জামাইয়ের নাম, এমনকি তাদের গ্রামের নামও জানি, তাই আপনাকে কষ্ট করে আর সেগুলো বলতে হবে না। সেজন্য আগে ভাগেই আমি কবুল বলেছি। আর বাকি রইল মহারানার বিষয়। আমার কোনো মহারানা লাগবে না, এবার আমার জামাইকে কবুল বলতে বলুন, আর তো কোনো ঝামেলা থাকলো না। আইয়ুর কথা শুনে পুরো হলরুমে হাসির রোল পড়ে যায়। আইয়ু হতাশ হয়ে সবার দিকে তাকিয়ে থাকলো। ও বুঝতে পারছে না কি এমন ভুল কথা বলেছে যে সবাইকে এত হাসতে হবে। এতদিন যখন ধৈর্য ধরেছ, আর 5টা মিনিট ধৈর্য ধরো মা, আমি শরীয়ত মেনেই বিয়েটা পড়াই। কাজী সাহেব তার এত বছরের জীবনে এমন আজব ঘটনার সম্মুখীন কখনোই হননি। জাঙ্কুক এগিয়ে এসে আইয়ুর মাথায় চাটি মেরে বলে, চুপ থাক ফাজিল, কাজী সাহেবকে তার কাজ করতে দে। আর একটাও কথা বললে তোকে কোলে করে নিয়ে নর্দমায় ফেলে দিব, তোর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। জাঙ্কুকের ধমক খেয়ে আইয়ু মুখ কালো করে বসে থাকলো। এদিকে তের হাসি কিছুতেই থামছে না। ওর এত বছরের জীবনে কোনেকে এভাবে কবুল বলতে শোনেনি। ও ভাবছে, কি বোকা মেয়ে আইয়ু, কিন্তু ওকে সবাই বোকা বলে, অথচ ও বিয়ের পুরোটা সময় বেকুল হয়ে কেঁদেছে। মনের কথাটা চেপে রাখতে পারলো না, সকলের সামনে বলেই ফেলল, দেখছেন, আপনি আমাকে অযথাই বোকা বলেন। আমি কি বিয়ের দিনে এমন ভাবে কবুল বলেছিলাম? আইয়ু বোকা জন্যই এভাবে কবুল বলেছে, আর কখনোই আমাকে বোকা বলবেন না। তের কথা শুনে জাঙ্কুক রেগে একসা। ও রাগী চোখে তাকায় তের দিকে। তের কথায় হলরুমে আবারও হাসির রোল পড়ে যায়। তে বোকার মতো সবার মুখের দিকে তাকিয়ে থাকলো। ও বুঝতে পারছে না সবাই হাসছে কেন। জিমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইয়ুর দিকে। মেয়েটার মুখে সুখী সুখী ভাব, যেন কোনো মূল্যবান জিনিস চাওয়া মাত্রই পেয়ে গেছে। ঠোঁটের কোণে শোভা পাচ্ছে মিষ্টি হাসি। বউয়ের সাজে অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। সুন্দর কি বেগমকেও কম লাগছে? পুরুষালী চেহারায় সুদর্শন যুবকটিকে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। সে মাথা নিচু করে বসে আছে। গতকাল থেকে একবারও জিমিনের দিকে ভুল করেও তাকায়নি। গতকাল যখন জিমিন বেগমের কপালে হলুদ ছুঁয়ে দিচ্ছিল, তখন সে অন্যদিকে তাকিয়েছিল। এতে জিমিনের মন খারাপ হয়নি মোটেও। ও চাই বেগম সুখী হোক। তার জীবনে সুগা এসেছে রংধনু হয়ে, মানুষটার ভালোবাসা দিয়ে ওর জীবন রাঙাতে সদা তৎপর। তবুও বেহায়া মন মাঝে মধ্যেই বেঈমানি করে বসে। বেগমের কথা ভাবলেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে হৃদয়ের অন্তঃপুর থেকে। তবে আজ কেন জানি ওর খুশি খুশি লাগছে। এই খুশিটা আরো বাড়িয়ে দিয়েছে আইয়ুর পাগলামি। জিমিনের বারবার মনে হচ্ছে আইয়ুই বেগমকে সুখী করতে পারবে। ওর পাগলামির পেছনে ভালোবাসা ঠিকই দেখতে পেয়েছে জিমিন। আইয়ুর কথা ভাবতেই জিমিনের আবারও হাসি পেল। কি এত ভাবছো? আবার মিটি মিটি হাসছো দেখছি। নতুন বউ দেখে কি আবার বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করছে? সুগা কোথা থেকে এসে জিমিনের কানে কানে বলল কথাটা। আমি আইয়ুর কথা ভাবছি, ওর বিয়ে করার তাড়া দেখে আমার হাসি পাচ্ছে। ও, আমি আরো ভাবলাম তোমার বুঝি আরেকবার বিয়ে করতে ইচ্ছে করছে। আমি তো প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম আজকে আরেকবার বিয়েটা ঝালাই করে নেব, কিন্তু এখন দেখছি সে আশায় গুড়ে বালি। সুগার দিকে তাকিয়ে জিমিনের হাসি পেল। ছেলেটা চোপসানো মুখে দাঁড়িয়ে আছে। মন এত বিয়ে বিয়ে করে কেন আপনার? বিষয়টা কি? মন শুধু বিয়ে বিয়েই করে না, আরো অনেক কিছুই করে, কিন্তু সেটা দেখার কিংবা বোঝার মানুষ নেই। আমি সুগা আর কিছু বলতে পারলো না। জিমিনের চিমটি খেয়ে থেমে যায়। আর জিমিন আশেপাশে তাকিয়ে দেখছে কেউ সুগার কথাগুলো শুনতে পেয়েছে কিনা। একদম চুপ,
একটাও কথা বলবেন না। জিমিনের চিমটি খেয়েই তো সুগা থেমে গেছে। জিমিন ওকে বিথায় ধমকটা দিল। টাইম স্কিপ। ননদিনী, এই যে তোমার বাসর ঘর, দেখো তো পছন্দ হয়েছে কিনা। তোমার পছন্দের ফুল দিয়ে সাজানো হয়েছে। জিমিন, তে এবং লিসা আয়ুকে বাসর ঘরে নিয়ে এসেছে। জিমিন আয়ুর সাথে একটু একটু মজা করার মাঝেই কথাটা বলল। হেব্বি পছন্দ হয়েছে ননদিনী। রাতে ফুলের গন্ধ নিব নাকি তোমার ভাইয়ের সাথে কুটুস কুটুস করব সেটাই ভেবে পাচ্ছি না। আইয়ু বিছানা থেকে কয়েকটা বেলি ফুল হাতে নিয়ে গন্ধ নিতে নিতে বলল কথাটা। আইয়ুর কথা শুনে তে, লিসা আর জিমিন অবাক। ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এই মেয়ে, আমি তোমার ভাবি হই। ভাবি না ডেকে ননদিনী ননদিনী করছো কেন? আর এতটুকু লজ্জা করো? লজ্জা নতুন বইয়ের ভূষণ, এটা তো জানো নাকি? জিমিন কৃত্রিম ধমক দিয়ে কথাটা বলল আইয়ুকে। ওইসব পুরনো সম্পর্ক বাদ, এখন নতুন সম্পর্ক মানতে হবে, বুঝলে? আর নতুন সম্পর্ক অনুযায়ী তোমরা দুজনেই আমার ননদিনী, তাই আজ থেকে বড় ভাবিকে সম্মান দিয়ে কথা বলবে। জানো তো, ভাবি হলো মাতৃ সমান। তা তোমার ভাইটি রুমে আসবে কখন বলো তো? এই আইয়ু, তোমার কি একটুও লজ্জা নেই? আমি এখনো তোমার ভাইয়া কাছে আসলে লজ্জা পাই, আমার ভয়ও লাগে। আর তুমি আজকেই বিয়ে হয়ে এসেছো আর এসব বলছো? আল্লাহ, আমার ভাইয়ার কপালে দুঃখ আছে। তোমার ভাইয়াকে আমি যদি না বলেছি তখন দেখো, সে তোমাকে কালকে সকালে টাইট দিয়ে দেবে। শুনেছো ছোট ভাবি, তোমার বোন এসব কি বলছে? এর মাথায় কি গোবর পোড়া? ছোট বোনের দুষ্টু কথা তার ভাইকে বলবে। আমার ভাইয়া তোমাকে কি দেখে ভালোবাসতে গেল সেটাই আমি মাঝে মধ্যে ভাবি। শোনো ননদি, তুমি সকালে আমার কথা শোনার জন্য প্রস্তুত থেকো। রাতে কি কি হয়েছে সব তোমাকে শোনাবো, তখন সিদ্ধান্ত নিও আমার ভাইয়াকে বলে আমাকে টাইট দেওয়া যায় কিনা। আইও কম যায় না, সেও তের কথার প্রত্যুত্তর দিয়েই বসলো। ওদের কথোপকথন শুনে লিসা হেসেই খুন। ও আগে থেকেই জানতো আইয়ু ফাজিল, ওর মুখে কিচ্ছু আটকায় না। কিন্তু নিজের বিয়েতেও এমন কিছু করবে সেটা ও বুঝেনি। আবার তের বোকামিও ওকে হাসতে বাধ্য করছে। এই, তোমরা থামবে? অনেক রাত হয়েছে, এবার বেয়াইকে রুমে আসতে দাও। বেচারা বিয়ে করেছে অনেকক্ষণ, কিন্তু এখন পর্যন্ত বউয়ের সাথে কথাও বলতে পারেনি। তোমরা বসো, আমি বিয়াইকে ডেকে নিয়ে আসছি। লিসা বেগমকে আনতে বেরিয়ে গেল। শোনো আইয়ু, ভাইয়া কিন্তু বেশি কথা বলে না। আমরা আগে বেশি কথা বললে ধমক দিত, তুমিও একটু কম কথা বলো, নইলে তোমাকেও নিখাত ধমক দেবে। তের সাবধানতামূলক কথা শুনে আইয়ু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপরে বলল, আমার ভাইয়ার নাম শুনলেও তো জেলার মানুষ ভয় পায়, কিন্তু আমার সে ভাইয়াও তোমার সামনে এসে ভেজা বিড়াল হয়ে যায়। শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছ তুমি ভাবি। এই, তোমরা এখন বাইরে যাও, বেয়াই এসে গেছে। লিসা বেগমের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলো। বেগমকে ভিতরে আসতে দেখেই তে রুম থেকে বেরিয়ে গেল। জিমিনও বেরিয়ে যেতেই বেগমের মুখোমুখি হলো, সেই সাথে হলো দুজনার চোখাচোখি। বেগম জিমিনকে রুমে দেখে অপ্রস্তুত হয়ে গেছে। জিমিন সেটা বুঝতে পেরে হাসলো বেগমের এমন কাজে। ও বেগমকে সহজ করার জন্য বলল, শুভ রাত্রি ভাইয়া। আমার ননদিনী কিন্তু খুব ভালো মেয়ে, তবে মাথায় মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়। তুমি একটু ধমক টমক দিয়ে ওকে ঠিক করো, বোধহয় ও তোমার সব কথাই শুনবে। হুম। বেগম আর কিছু বলল না, শুধু এই হুতেই কাজটা সারলো। আমি যাই, তোমরা দুজনে সুখী হও এই কামনাই করি। জিমিন দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। জিমিন বেরিয়ে যেতে বেগম দরজা বন্ধ করে বিছানার পাশে এসে দাঁড়ালো। আইয়ু মাথা নিচু করে বসে আছে। ও আইয়ুকে কি বলবে ভেবে পায় না। ওর অস্বস্তি ভেঙে আইয়ুই প্রথমে কথা বলল, আমি কিন্তু বিছানাতেই ঘুমাবো, আপনি আমাকে মেঝেতে শুতে যেতে বলবেন না বলে দিচ্ছি। আর আপনি বললেও আমি নিচে শুতে যাব না। আমি সাবানা নানি নই যে জামাই বলা মাত্রই ঢ্যাং ঢেঙিয়ে বালিশ নিয়ে মেঝেতে চলে যাব। আইয়ুর কথায় বেগম কপাল চাপড়ায়। এই মেয়ে যে সাংঘাতিক সেটা ওর বুঝতে বাকি নেই। আমি কেন তোমাকে মেঝেতে শুতে বলবো? এতটাও নিষ্ঠুর আমি নই। তার মানে আপনি মেঝেতে ঘুমানোর চিন্তা করছেন? ভুলেও এটি করতে যাবেন না। আমাকে পছন্দ হোক আর না হোক, বিছানাতেই আপনার ঘুমাতে হবে। আমি সাবানা নানি নই বলে আপনি যে রাজ্জাক নানা হবেন সেটা কিন্তু হতে দেব না। আমিও বিছানাতেই ঘুমাবো। গুড জামাই, এবার ঘুমাতে পারেন।
আর যদি চান আমার সাথে গল্পও করতে পারেন, আমি কিছু মনে করব না। তুমি রাতে কিছু খাওনি বোধ হয়, আমি কি খাবার নিয়ে আসবো? বেগমের কথা শুনে আইয়ুর চোখে পানি চলে এসেছে। মানুষটা যে ওকে নিয়ে ভাবছে, এটাই ওর কাছে অনেক কিছু। আবেগে ওর গলা রুদ্ধ হয়ে গেছে। না, দুপুরে পেট পুড়ে খেয়েছিলাম, আর সন্ধ্যায় সুগা ভাইয়া ঝালমুড়ি খাইয়েছে, তাই ক্ষুধা নেই। আপনাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। তোমার সাথে কিছু কথা আছে, যদি অনুমতি দাও তাহলে বলবো। নতুন কিছু বলতে চাইলে বলতে পারেন। আপনার অতীতের অতিথির কথা আমি জানি, মেনেও নিয়েছি, তাই সেই অতীত খুঁজিয়ে দগদগে ক্ষত করতে চাই না আমি। অতীত নয়, বর্তমান নিয়েই কিছু বলতে চাই। আসলে 5 দিন পর থেকে আমার একটা স্পেশাল ট্রেনিং এর জন্য ঢাকা যেতে হবে। 7 দিনের ট্রেনিং। এই 7 দিন আমি কোনো হোটেলে থাকবো। তুমি কি আমার সাথে হোটেলে থাকতে পারবে? আমার কি ঢাকা যাওয়া খুব জরুরি? না মানে, বলছিলাম আমি যদি সেই 7 দিন এখানে থাকি, আপনার কোনো অসুবিধা হবে? থাকতে পারবে তুমি? পারতেই হবে। যার সাথে মৃত্যুর আগ পর্যন্ত কাটাবো বলে শপথ নিয়েছি, তার বাড়ি, তার রুম, তার বিছানা, তার পরিবারের মানুষদের আপন করে নিতে হবে না? এর আগে ভাবির সাথে এসেছি মেহমান হয়ে, আর এবার এসেছি এইবারের পার্মানেন্ট সদস্য হয়ে। এতটুকু তো আমাকে করতেই হবে। আইয়ুর কথা শুনে অভিভূত হয়ে যায় বেগম। মেয়েটা ওকে সত্যিই ভালোবাসে, সেটা বেগম বিশ্বাস করে। পোশাক পাল্টে বিছানায় গিয়ে দেখলো আইয়ু শুয়েছে। শুনুন, রাতে যদি একটু আধটু আপনার শরীরে আমার হাত পা লাগে তাহলে রাগ করবেন না। আমার আবার হাত পা ছোড়াছুড়ি না করলে ঘুম ভালো হয় না। ঠিক আছে, অসুবিধা নেই। রাত গভীর হয়েছে। বেগম ঘুমিয়েছে অনেক আগেই, কিন্তু আইয়ুর চোখে ঘুম নেই। তবে ও ঘুমানোর ভান করে শুয়ে আছে। চোখে ঘুম ধরা দিচ্ছে না কিছুতেই। বারবার বেগমকে ছুঁয়ে দেখার স্বাদ জাগছে মনে। মানুষটাকে ও অবশেষে পেয়েছে। এবার শুধু তার মন জিতে নেয়ার পালা। অনেক চেষ্টার পরেও নিজের ইচ্ছেকে সংবরণ করতে পারল না মেয়েটা। ঘুমের ভান করে বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ ধরেই বেগমের কেমন একটা লাগছিল। ওর ঘুম ভেঙে গেলে লক্ষ্য করলো আইয়ু ওকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। আইয়ুর ছোঁয়ায় ওর শরীর শীতল হয়ে আসছে। এমন নয় যে এই প্রথম কোনো মেয়ের ছোঁয়া পেল। এর আগেও 2-1বার জিমিন ওকে জড়িয়ে ধরেছিল, তাও কয়েক মুহূর্তের জন্য। তবে সেই জড়িয়ে ধরায় কোনো কামনা ছিল না, ছিল শুধু ভালোবাসা। বেগম ভেবে পাচ্ছে না ওর এমন কেন হচ্ছে। ও যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, নিজেকে বোঝালো মেয়েটা ঘুমের ঘোরে ওকে জড়িয়ে ধরেছে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর বেগমের পাশ ফিরে শোয়ার দরকার পড়ল, কিন্তু আইয়ু ওকে তখনও জড়িয়েই রেখেছে। ও ধীরে ধীরে ওর শরীর থেকে আইয়ুর হাতটা সরিয়ে দিয়ে আইয়ুর দিকে মুখ করে শয়। ঠিক কয়েক মুহূর্ত পরই ও অনুভব করলো এবার আইয়ু ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, মাথা রেখেছে বেগমের বুকে। বেগম কিছুক্ষণ নড়াচড়া করলেও আইয়ুকে ছাড়াতে ব্যর্থ হয়ে ঘুমানোর চেষ্টা করলো। পরের দিন সকালবেলা। গুড মর্নিং দুলহা রাজা। আইয়ুর ঘুম ভাঙলে ও বেগমকে উইশ করলো, কিন্তু পাশ ফিরে দেখলো বিছানা ফাঁকা। বেগমকে না দেখে ওর হৃদয় আকাশে মন খারাপের মেঘ জমলো। রাতে ঘুমানোর আগেই ভেবে রেখেছিল সকালে চোখ খুলেই বেগমের মুখ দেখবে। ওর প্রতিটা সকালের শুরু হবে বেগমকে দেখে, রাতটাও হবে বেগমময়। অবশ্য সিদ্ধান্তটা রাতে নিয়েছে বললে ভুল হবে। ওদের বিয়ে ঠিক হবার পরই সিদ্ধান্তটা নিয়েছে আইয়ু। ও বেগমকে নিয়ে মনে মনে কত শত স্বপ্নের জাল বুনে রেখেছে সেটা কেবল আইয়ু নিজেই জানে। কিন্তু বিয়ের পর প্রথম সকালেই ওকে নিরাশ হতে হলো। তবে হাল ছাড়বার পাত্রী আইয়ু নয়। ও আবারও বালিশে মাথা রাখলো। যতক্ষণ না বেগম রুমে আসবে ততক্ষণ ও কিছুতেই বিছানা ছাড়বে না, কিংবা চোখও খুলবে না। দরজার দিকে পাশ ফিরে শুয়ে ফোন বের করলো বালিশের নিচ থেকে। গ্যালারিতে গিয়ে বেগমের একটা ছবি বের করে আপন মনেই কথা বলতে লাগলো। আমার জানটুস জামাই, ওই আপনি সকাল সকাল আমাকে ফাঁকি দিলেন তো? অবশ্য আপনি কিভাবে জানবেন আমার মনের কথা? যাই হোক, যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি চলে আসুন। আপনার সুইট কিউট মুখটা না দেখে আমার দিনটা শুরু করতে চাই না আমি। আইয়ুর কথা শেষ হতে না হতেই বেগম রুমে আসলো।
হয়তো এটা কাকতালীয় নয়, তবে আইয়ুর কাছে বিষয়টা কাকতালীয়র চাইতেও বেশি কিছু। ওর বিশ্বাস জন্মায় ওর ভালোবাসার জোরেই এমনটা ঘটেছে। আইয়ু ফোন রেখে চুপটি করে আবারও শুয়ে পড়ে। আইয়ু, উঠে পড়ো, অনেক বেলা হয়েছে, বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বেগম আইয়ুর দিকে ঝুঁকে মৃদু গলায় ডাকলো। বেগমের ডাক শোনার সাথে সাথেই আইয়ু এক ঝটকায় উঠে বসলো। হুট করে আইয়ুকে বসতে দেখে চমকায় বেগম। তবে কি মেয়েটা জেগেই ছিল? দেখি, চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, আগে কিছুক্ষণ আপনাকে দেখে নিই। আমি জানি অনেক বেলা হয়েছে, কিন্তু কি করব বলুন তো, আপনার চাঁদপানা মুখখানা না দেখে যে আমি বাহিরে যেতে পারছিলাম না। কি সব বলছো এসব? তোমার বাহিরে যাওয়ার সাথে আমার কি সাথ শুনি? শুনুন জনাব দুলহা রাজা, আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রতিটা সকাল শুরু হবে আপনাকে দেখে, রাতটাও তাই। তাই নো হাঙ্কি পাঙ্কি। এরপর থেকে আমি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আপনি বাহিরে যাবেন না। হয়তো প্রথম প্রথম 2-1 দিন আমার উঠতে দেরি হবে, কিন্তু তাই বলে রাগ করা চলবে না মোটেও। খুব যদি বাহিরে যাওয়ার দরকার পড়ে তাহলে আমাকে ডাকবেন, আমি আপনার মুখটা একটুখানি দেখেই আপনাকে ছেড়ে দেব। ডাকবেন তো? অনুনয় ঝরে পড়ল আইয়ুর গলায়। কিছু একটা আছে আইয়ুর গলায় যা বেগমের হৃদয় ছুঁয়ে গেছে। ওর এই অনুনয় উপেক্ষা করার সাধ্য নেই বেগমের। তোমার দেখা শেষ, এবারে তাহলে বাহিরে যাও, আর একটু প্লিজ। শোনো, সব মিলিয়ে 5 মিনিট সময় পাচ্ছ তুমি, এর মধ্যেই শাড়ি ঠিকঠাক করে বাহিরে যাবে। বেগমের কথায় চমকে উঠে নিজের দিকে তাকায় আইয়ু, আর সাথে সাথেই লজ্জায় ওর মুখ রাঙা হয়ে গেল। শরীরের কোথাও শাড়ির জায়গা মতো নেই, আঁচল লুটাচ্ছে কোলের উপর, ডান পা হাঁটু অবধি বের হয়ে গেছে। লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে আইয়ুর। তবে এই মুহূর্তে সেই ইচ্ছাকে বিসর্জন দিতে চাইছে সে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো, এরপরে বোমা ফাটালো। দুলহা রাজা শুনুন, আজকের এই কথাটা কি অদূর ভবিষ্যতে গিয়ে নাতি নাতনিদের সাথে গল্প করবেন? আমি বলি কি, এসব কথা গোপন রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে কত কিছুই তো হয়ে থাকে, আই মিন অনেক কিছুই তো ঘটে, সেসব কথা কাউকে বলতে নেই। কিছু কথা গোপনই সুন্দর, প্রকাশেই তার মাধুর্য নষ্ট হয়। বেগম আইয়ুর কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ও নড়াচড়া করতে ভুলে গেছে, সেই সাথে বাকরুদ্ধ। একটা সামান্য বিষয়কে মেয়েটা কত দূর এগিয়ে নিয়ে গেছে সেটা ভাবতেই এখন বেগমের মাথা ঘুরছে। শোনো আর্মিগণ, আমার মনে হচ্ছে তোমাদের এই স্টোরিটা আর ভালো লাগছে না। আমি অন্য 2 স্টোরি দিলে যেমন ভিউ আসছে, এটাতে তার অর্ধেকও আসছে না। তার জন্য আমি ভাবছি এই স্টোরিটা বন্ধ করে দিব। কেন বলো তো? এত কষ্ট করে ভিডিও মেক করছি, তবুও তোমরা দেখছো না, আর এর জন্য আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। যেহেতু এই স্টোরিটাতেও প্রথমে অনেক বেশি ভিউ আসতো, এখন তার অর্ধেকও আসছে না, এটার জন্য আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। যারা ইউটিউবে আছো তারা জানো, ইউটিউবের প্রচুর রুলস মানতে হয়। সো আমি চাচ্ছি না কষ্ট করে আবার আমার চ্যানেলটা ডাউন হোক। তো তোমরা যদি চাও ভিডিওটা আমি কন্টিনিউ করি, তো প্লিজ সবাই ভিডিওটা ঠিকভাবে দেখো। অন্য ভিডিওগুলোতে যেমন ভিউ আসছে এটাও একটু দেখো প্লিজ, দয়া করো আমার উপর। আর না হলে আমি স্টোরিটা বন্ধ করে দেব, আমার কোনো অসুবিধা নাই।